তুমি এবং তোমার বাবার কারণে সব সময় আমাদের লেট হইতো, কারণ তোমরা ছবি তুলতে বিভিন্ন জায়গায় যাইতা। এবং আমি জানি না যে আসলে আসলে এটা প্যারা খাইছে কিনা অন্য কেউ, বাট আমি এনজয় করতাম কারণ আমি তো তোমাদের সাথে করতাম। সেইটা সবাই একটা অভিযোগ দিছে, এবং আমার এটাও মনে আছে যে আমরা কিছু বকাও খাইছি, যে নৌকায় নৌকায় ফেরিতে ইয়া করছিল। আচ্ছা, এই জার্নিটা তাহলে কতদিন হয়ে গেল আমাদের? কোন মাসে? গত বছর? এটা ফেব্রুয়ারি মাসে, এই বছর মোটামুটি বছর খানেক হইতে চলছে। বাট স্মৃতিগুলো কিভাবে চলে গেল সময়? আমি 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 তোমার কাছ থেকে একটা গল্প বের করতে চাই। এই যে এতগুলো বাচ্চা যারা সবাই তোমার আগ্রহটাকে নিজেরা, আমার মনে হয় যে এরা বড় হইলে নিজেরা হয়তো বা তোমার মতো করে একটা টেলিস্কোপ নিয়ে যাবে, আশা করি, এবং এটা আমি চাই। আমিও ভাই, আমি নিজেও, আমার মনে হয়েছে যে দুবলার চরে সত্যি মানে ওইখানে বিচে তারা দেখার জন্য একটা ভালো আয়োজন হতে পারে। এটা তো প্রাচীন, আমরা যদি বেশি মানে ব্রিটিশ আমলও যদি দেখি বা তার আগের যুগও যদি দেখি, যখন কোনো প্রযুক্তি ছিল না, তখনও কিন্তু তারা দেখে মানুষ এক একটা পথ নির্দেশনা রিয়া পাইতো। আর এটা শুধু গ্রহ নক্ষত্র দেখা না, এটা থেকে এটার সাথে অনেক কিছু সংযোগ আছে। যেরকম আমি তোমার এই ট্যুরিজমে আমি বলছিলাম যে মেডিটেশন সেশনের কথা, ওই মেডিটেশন, ওই ধ্যানের সাথেও এই আকাশ দেখার একটা সংযোগ আছে, এটার সাথে সবকিছুরই সংযোগ। তো এটা আমি চাই যে থাকুক একটা ট্যুরে, জার্নিতে, সব জায়গাতে। এটা একটা সোসাইটিতে থাকতে পারে, একটা স্কুলে, একটা অ্যাপার্টমেন্টে, একটা ফ্যামিলিতে। আর ট্যুর জার্নিতে তো থাকাটা মানে আমি বলবো খুবই জরুরি, মানে আবশ্যক, থাকলে ভালো লাগবে মানুষ। আমার জাস্ট গুজবাম হইতেছে যে 20 মিনিট না, আসলে তোমার আজকে পায় সব ওই স্মৃতিগুলা ফেব্রুয়ারি, তার মানে 11 মাস 10 মাস, কিন্তু এই যে ফিরে পাওয়া সময়টারে পুরো মনে হইতেছে যে আমি এখন ওইখানেই কোথাও আছি। ভাই, আমারও ভাই ওইরকমই লাগতেছে, মনে হচ্ছে যে এই যে বিকালটার পরে সন্ধ্যা হবে, তখন তো স্ন্যাক্স এর পরে একটা বিশাল আড্ডার আয়োজন হবে। তো তুমি আবার একটু ওইখানেই ব্যাক যাও, যে এতগুলো মানুষের সাথে যে পরিচয় এবং ট্রিপ থেকে পাওয়া অনেকগুলো স্মৃতি যেগুলো খুব হাসি মুখে আমরা শেয়ার করি। বাট তোমার চোখে আমি জানি তুমি একজন খুবই ভালো ট্রাভেলার, তোমার চোখে সুন্দরবনের ভ্রমণ কালচারের তো অনেকগুলো অসঙ্গতিও ধরা পড়ে। হ্যাঁ, তা তো সেটা তো থাকবেই। আমি তো তখনই সেটাই আমি তখন ওইখানে কয়েকজনকে বলছিলাম, ডেভিড দাকে, তোমাকেও। সেটা হচ্ছে যে অসঙ্গতি বলতে এইটাও সত্য যে পৃথিবীর যেখানেই আমরা যাই একটা না একটা অসঙ্গতি আমাদের চোখে পড়বে। সেটা মিশরের পিরামিডেও যদি কেউ যায় ভ্রমণ করতে, ওইখানেও কিন্তু এখন অনেক রকম ফ্যাক্ট, প্রবলেমেটিক ফ্যাক্ট, এমনকি আইফেল টাওয়ার ওই যে ইয়াতে প্যারিসে, ওইখানেও সমস্যা হতো। এইখানে সুন্দরবনে আমার কাছে যেটা লাগলো সেটা হচ্ছে এটা একটা প্রাকৃতিক জায়গা, এখানে পশু পাখি নিরিবিলি থাকবে, এনভায়রনমেন্ট যেরকম, সেখানে আমাদের নিজেদেরকে ওইখানে জায়গার সাথে মানায় নিতে হবে। কিন্তু মানে আমি যেই জিনিসটা মেনশন করলাম, আমি 5-6 বার সুন্দরবনে গেছি। একদম প্রথম গেছিলাম 97 না 98-এ হবে। তো তখনকার সুন্দরবন আর এখন এই প্রায় 28 বছর পরে যে সুন্দরবন, তাই তো, সেইখানের ভিউ চেঞ্জ, এই চেঞ্জটা আমি বলবো আমাদের এই মানুষেরই করা চেঞ্জ, মানুষের ভ্রমণের ধারাটাই পাল্টায় গেছে। এখন আমি যে ভয়ঙ্কর রূপটা দেখলাম সন্ধ্যার পর, এরকম আমি মানে ভাবিও নাই এরকম দৃশ্য দেখবো, যে সন্ধ্যার পর আমাদের সদরঘাটে যেরকম অনেক লঞ্চ ঘিরে একটা থেমে থাকে, আলো টালো জ্বালিয়ে থাকে, ওই রকম ওইখানে ক্যানালে, সুন্দরবনের ক্যানাল, ওই খালে বা ওই পারে অজস্র লঞ্চ থেমে আছে, আলো জ্বালায় আছে, যেটা টোটালি প্রকৃতির এগেইনস্টে, বিপক্ষে। এবং তারা লাউড মিউজিক ব্যবহার করতেছে স্পিকারে। আমাদের লঞ্চে এরকম কিছু হয় নাই, আই এম প্রাউড অফ ইট, বাট অন্য লঞ্চ গুলায় ডিজে গান চলতেছে সাউন্ড হাই করে, যেটা টোটালি প্রকৃতির বিপক্ষে যায়, মোটেও ভালো কোনো সাইন না। এবং যখন আমি এক একটা স্পটে ঢুকলাম, আমরা সবাই মিলে লঞ্চ থামিয়ে সুন্দরবনের ভিতরে ঢুকলাম, তখন দেখলাম যে অন্যান্য যেসব লঞ্চের মানুষ তারাও যে ঢুকতেছে, তখন তো একটা অন সিজন ছিল, তো ট্যুরিজম সিজন, তখন ওরা যখন ঢুকতেছে তখন একসাথে এত মানুষ, মানে আওয়াজ করতে করতে, চিৎকার করে হাসতেছে, গান বাজাইতেছে, দৌড়িয়ে ঢুকতেছে। এই যে বিশৃঙ্খলা, যেটা সুন্দরবনে ট্রাভেলের সাথে যায় না, এটা তো কোনো পিকনিক স্পট না। এইভাবে তারা কি দেখবে? এইভাবে তারা ঢুকতেছে। আর ডেফিনেটলি ওইখানের পশু পাখিগুলা খুবই
সেন্সিটিভ, They are তো shy. ওরা এই ধরনের আওয়াজ পাইলে ওরা থাকবে না, তো ওরা সেটাই ইউজুয়ালি ওরা থাকে নাই। আবার এই মানুষগুলাই বলতেছে এই পাখি কই পশু কই, তো এত আওয়াজ করে আপনি যদি ঢুকেন একটা জায়গায় এরকম একটা ট্রপিক্যাল জায়গায়, তো এইগুলা তো থাকবে না, তো সেটাই হয়েছে। True ভাই। এবং আরেকটা ফ্যাক্ট যেটা সবাই একই কথা বলে, পুরানো কথা, আমাদের ভ্রমণের অন্যতম একটা নেগেটিভ সাইড, সেটা আমি আবার তুলে ধরবো, সেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে যেখানে সেখানে প্যাকেট, চিপসের প্যাকেট, বিস্কিটের প্যাকেট এইগুলা ফেলে যত্র জায়গায় একটা মানে ভয়ঙ্কর পরিস্থিতি। এটা ওইখানে টোটালি এই প্যাকেট জিনিসটাকে, প্যাকেট জাতীয় যা কিছু, সেটা টোটালি ওইখানে ব্যান করতে হবে, এছাড়া উপায় নেই। ভাই মানে আমার যে দুঃখের জায়গাটা, তুমি একজন রেসপন্সিবল ট্রাভেলার, তুমি যথেষ্ট সচেতন ভাবে প্রস্তুতি নিয়ে সুন্দরবন ভ্রমণে গেলা, কিন্তু ভ্রমণের যে কালচারটা তৈরি হয়েছে, এই কালচারের কারণে কিন্তু তুমি কোনোভাবেই কিন্তু পারতেছো না নিজের ভ্রমণটা কোনোভাবে করার, মানে রাইট, এটা সম্ভব না। কটকায় যদি আমি যেতে চাই এবং কটকায় যদি ওরকমের একটা বাজার থাকে, সেখানে তো আসলে আমি কটকায় মনে হয় না কোনো ওয়াইল্ড লাইফ স্পট করতে পারবো। না। তো আমি ভাই তাও তোমাকে যে আলোচনাটাই নিতে চাই, আমরা যে ট্রিপটা করার চেষ্টা করেছিলাম, হ্যাঁ আমাদের বোটে হয়তো বা আমরা নিজেদের মতো করে অনেকগুলো জিনিস নিয়ন্ত্রণ করতে পারি, আমরা জেনারেটর, বাতি বা ওই হই হুল্লোড়টাকে নিয়ন্ত্রণ করতে পারি, কিন্তু আমরা তো ওই বনের ভেতরে সবার সাথেই আছে। তো একটা স্পটে গেলে আমাদের তো স্পটটা শেয়ার করতে হয়, সমস্যা হচ্ছে। কিন্তু তুমি একটু যদি এখানে যাও, যে আমাদের বোটে বিশেষ করে এই যে সন্ধ্যায় যখন শঙ্করদা আমাদের সবাইকে নিয়ে গান গাইলেন, সন্ধ্যায় যখন আমরা আবার নিজেদের মতো করে সুন্দরবনে তারা দেখার গল্প করতে বসলাম, ভূতের গল্প করতে বসলাম, বা বাণীশান্তা থেকে একটা গানের দলও কিন্তু আমাদের বোটে উঠছিল, ভালো লাগছে, ওরা পট গান বা এরকম কিছু। এক্স্যাক্টলি। তো তুমি যদি আসলে মানে আমি বলবো না যে তুমি আমার ট্যুরিজমকে প্রমোট করো এভাবে করে, বাট আমি জানি যে আসলে একজন রেসপন্সিবল ট্রাভেলার সে যদি আসলে মানুষকে ভ্রমণটা শেখাতে পারে, ভ্রমণ কি শেখার ব্যাপার কিনা, ওই জায়গা থেকে যদি তুমি বাজে ব্যাপারগুলো তো অবশ্যই লক্ষ্য করলে, বাট এর ভেতর থেকে এই যে তোমার মেডিটেশনের একটা গল্প, যে আমরা যদি সুন্দরবনে কোথাও 20 মিনিটের একটা মেডিটেশন করতে পারি। হ্যাঁ, এটা তো আমি বলবো যে শুধু ভ্রমণের ক্ষেত্রে না, যে কোনো আপনারা যদি নিজেরাও ফ্যামিলি একটা ট্যুর করেন কোনো জায়গায়, মেডিটেশনটা কি, আপনারা একটা জায়গায় শান্ত হয়ে সবকিছু ভুলে ওই প্রকৃতিটাকে ফিল করেন, এটাই মেডিটেশন। মেডিটেশনের বেসিক জিনিস এটাই, এবং এটা জরুরি। কারণ কি, আমি যেই কথাটা একটু আগে উল্লেখ করলাম যে আমাদের দেশে ভ্রমণের যে নেগেটিভ সাইডগুলা, মানুষের যে মানে অবচেতন মনে মানুষ যে যা কিছু এই যে প্লাস্টিক প্রোডাক্ট গুলা ফেলতেছে, এটাও কিন্তু তারা সচেতনতা তাদের মধ্যে তৈরি হবে মেডিটেশনের মাধ্যমেই। তারা যখন ওই জায়গাটাকে ফিল করবে, তখন তারা ওই জায়গাটার গুরুত্বও দিবে একসাথে মেডিটেশন করলে। যেটা মানে ওয়াইল্ড লাইফ স্পট করার জন্য ইট কুড বি এ ভেরি ইম্পর্টেন্ট হ্যাক। মানুষ অথবা কোন একটা সুইট স্পটে গিয়ে মেডিটেশনে বসবে, এবং ওইভাবে ইনফ্রাস্ট্রাকচার হতে পারে যে মেডিটেশনে 20 মিনিট 25 মিনিটে তারা আসলে হয়তো বা কোনো একটা বনের ঘটনা স্পট করে ফেলে, হয়তো একটা হান্টিং সিনও দেখে বলতে পারে সেখান থেকে। ভাই বন নিয়ে ভ্রমণ শেষে ভ্রমণের আলাপে আমার আরো কয়েকটা জায়গায় তোমার কাছ থেকে তথ্য নেওয়া দরকার। সেটা হচ্ছে, আমরা যদি মনে করো যে কোনো একটা ট্রিপ ডিজাইন করতে চাই, যেখানে অ্যাক্টিভিটি গুলো আমরা হয়তো বা আগে থেকে জানালাম বা নিজেরা চিন্তা করলাম যে সেখানে মেডিটেশন থাকবে, সেখানে রাতে তারা ট্যুরিজম থাকবে, সেখানে হয়তো বা টাইগার ভিকটিমের গল্প থাকবে, সেখানে হয়তো বা ভূতের গল্প থাকবে, ওই অঞ্চলের মানুষের যে মিথ এন্ড সবকিছু। তো এই ধরনের ট্যুরিজম প্যাকেজ গুলো নিয়ে আমরা যখন কাজ করতে চাই, তখন আসলে মার্কেটটা খুব নিশ হয়। দেখা যায় যে ওইভাবে করে মানুষের কাছে কমিউনিকেট করে ওঠা যায় না। দেখা যায় মানুষ যেগুলো চায়, মানুষ আসলে ওই অ্যাটাচ বাথরুম এবং মানে মানুষের ভ্রমণটা এখন হয়ে গেছে জায়গার থেকে বেশি যে লাক্সারিয়াস ওয়েতে কিভাবে সে ট্রাভেল করবে ওইটা, কিন্তু জায়গার প্রতি তার ইন্টারেস্ট কম। এটা একটা টোটালি মিসকনসেপশন। আপনার কনসেপ্ট থাকতে হবে যে আপনি যে জায়গাটা যাইতেছেন সেখানের প্রতি অ্যাট্রাক্টেড আপনাকে হইতে হবে। আপনার তার বদলে আপনি যেই ট্রান্সপোর্টেশনে যাইতেছেন আপনার ওইখানে বেশি, এটা তো গ্ল্যামার বা গর্জিয়াসের ব্যাপার কোনো কিছু না। আমি দেখছি শ্রীমঙ্গলে চা বাগানের জায়গা, এত সুন্দর জায়গা, কিন্তু ওইখানে আমি নাম নিলাম না, কিন্তু কিছু হাইফাই হোটেল রিসর্ট বানায় রাখছে যেটা টোটালি ওই জায়গার সাথে যায় না। আপনি ঢাকা থেকে এত দূরে শ্রীমঙ্গলে যাইতেছেন প্রকৃতি, পাহাড় বা এই যে চা বাগান দেখার জন্য, আর সেই জায়গায় যায় যদি আপনি সেই এখানেরই একটা 5 স্টার হোটেলের মতো জায়গায় যদি স্পেন্ড করেন আপনার ম্যাক্সিমাম টাইম, তাহলে আর ওইখানে যায় আপনার কি দরকার? ভ্রমণ কি মানুষ সোশ্যাল ভ্যালিডেশনের জন্য করতেছে? সোশ্যাল ভ্যালিডেশন মানে আমি ইন আ ওয়ে, হ্যাঁ, আই এম এ ফ্যামিলি, আমি ওইখানে ট্রাভেল করি নাই, এস্টাবলিশমেন্ট দেখার জন্য, মানে দেখানোর জন্য ওইরকম একটা
মিসকনসেপশন থাকে আমাদের মধ্যে, Even- অনেকের মধ্যে। আচ্ছা, আলোচনাটা একটু অন্যদিকে, বাট তাও তুমি যদি না, এটা কানেক্টেড ওইটার সাথে। হ্যাঁ, ভাই মানে এই যে অর্থ উপার্জন করা এবং হ্যাঁ। সেটাকে খরচ করে তৃপ্তি পাওয়াটা হ্যাঁ, যে একটা, তো এখানে কি Totally. ভ্রমণটা শেখার ব্যাপার তাহলে ভাই? মানে মানুষজন তো ভ্রমণ করছে তাদের মতো করে, সেই, এবং হ্যাঁ। তুমি যদি দেখো তাহলে সুন্দরবনের ভ্রমণ মানেই হচ্ছে লাক্সারি ক্রুজের ভ্রমণ, কিন্তু কেউ তো কথা বলে না যে সুন্দরবনে গিয়ে আমি 20 মিনিট মেডিটেশন করতে চাই, আমি সুন্দরবনে তারা দেখতে চাই। সেই তো এখানে আসলে ভ্রমণটা শেখাবার জন্য রাস্তা কি হতে পারে? যেমন আমি ফ্র্যাঙ্কলি বলি তো, মানে ভ্রমণ শেষে ভ্রমণের গল্প বলার অনুষ্ঠানটা চিন্তাই করছি, কিছু ফাইন্যান্স ট্রাভেলারের কাছে যাব, তাদের ভ্রমণের গল্প শুনে যদি কিছু শেখা যায়, সে কি করবো গিয়ে। হ্যাঁ, এখন ওইখানে যায় যদি, ধরেন ফর এক্সাম্পল কেউ যদি কুয়াকাটা যায় অথবা কক্সবাজার যায় যদি সে কিছু ছবি তুললো, ওই যেই একই রকম ছবি আরো কোটি কোটি মানুষ তুলছে, সে একই কাজ সমুদ্রের মধ্যে লাফালাফি দাবাদাবি, ঘোড়ায় উঠলো, হোন্ডা চালাইলো সে, তো এটা তো তাহলে এই ছাপাখানার মতো, ফটোকপির মতো জিনিসটা হয়ে গেল। এখানে তো আর নতুনত্ব বা তার মধ্যে কি ঘটলো সেরকম তো কিছু দেখলাম না। অথচ কেউ যদি বলে যে আমি কুয়াকাটা গেলাম, সেখানে একটা প্রায় 600 থেকে 700 বছর পুরান একটা মন্দির, বৌদ্ধ মন্দির, হ্যাঁ, প্রচুর প্রাচীন, 700-800 বছর হবে, সেটা কুয়াকাটার ওইদিকেই গভীর জঙ্গল। প্রাচীনদের ওইটা নাকি ভাই? না, এটা আরেকটা, এটা ভেঙে টেঙে গেছে, অনেক পুরানো। যাই হোক, তো এরকম কিছু দেখে আসছি। বা কুয়াকাটার আদিবাসী আছে যারা, তাদের সাথে আমি কথা বলে আসছি, কি তাদের জীবনযাপন, এরকম কোনো ব্যাপার। চা বাগানের দিকে গেল, আদিবাসীদের যারা আমাদের শিকড় আদিবাসী, তাদের সাথে কথা বললো, তাদের জীবনযাপন দেখলো। বা এরকম অনেক ইউনিক জায়গা আছে কুয়াকাটায়, এরকম জায়গাও আছে। কুয়াকাটার কথাটা আমি আনতেছি কারণ কুয়াকাটা ইন আ ওয়ে সুন্দরবনের কাছে, আমাদের এই আলোচনার সাথেও যায়, এই জন্য এক্সাম্পল হিসেবে দিতেছি। কুয়াকাটাতে এরকম জায়গাও আছে যেখানে 3 নদীর মোহনা। আবার এরকম জায়গাও আছে যেখানে কিছু সুন্দর স্কাল্পচারের মতো কিছু গাছ, যেখানে পাতা নাই, গাছগুলা সব এক একটা এক এক রকম স্কাল্পচারের মতো, অসাধারণ। সেই জায়গাটার থেকে সূর্যোদয় সূর্যাস্ত দুইটাই দেখা যায়। আর ওইটার ওপারে আবার একটা জঙ্গলের মতো, একটা টোটালি একটা মানে আইসোলেটেড একটা আইল্যান্ডের মতো আছে। তো এই ব্যাপারগুলা মানুষ যদি না দেখে, না বুঝে, তাহলে মানে এই ভবিষ্যৎ আমাদের খুবই সীমাবদ্ধ হয়ে থাকবে। আমাদের দেখার জায়গাটা ওয়াইড হবে না। ওই হোন্ডা চালাবে আর ওই ঘোড়ায় উঠবে, এই ঘোরা হবে, এই তো ওই দেখার জায়গাগুলো করতে হবে। কি আমি যেরকম কুয়াকাটায় একবার গেলাম, একটা অসাধারণ জিনিস দেখলাম, এইটা আমার মনে রাখার মতো। ছোট ছোট কাঁকড়া, হ্যাঁ, এই সাইজ কাঁকড়াগুলার একটা হাত ছোট আর একটা হাত বড়, ঠিক আছে, যেই হাতটা বড় ওটা লাল। তো আমি দেখলাম যখন সূর্যোদয় হইছে, সূর্য উঠছে, ওরা নিজেদের ঘর থেকে সব বের হইছে, আমি তখন মোটামুটি একটু দূরে ছিলাম, ওরা সব বের হইছে, বের হয়ে সবাই সূর্যের দিকে তাকায়, ওদের যে বড় হাতটা সেটা সবাই একসাথে এরকম এরকম করতেছে, সূর্যের দিকে তাকায় এরকম এরকম করতেছে। এটা আমি ন্যাশনাল জিওগ্রাফিক বা ডিসকভারিতেও আজ পর্যন্ত দেখি নাই। সূর্যের দিকে তাকায় সবাই এরকম এরকম করতেছে। এখন আমার কথা হইতেছে, কোন একটা পশু বা কীট পতঙ্গ যাই হোক, ওদেরকে আমরা যেটা মনে করি যে ওরা বোকা, কিন্তু কিছু দিক দিয়ে ওরা আমাদের থেকে চালাক। ওদের মধ্যে কি আছে সেটা এটা অন্য প্রসঙ্গে, এটাতে না গেলাম, কিন্তু এই কাঁকড়ার কথাটাই ধরলাম। ও যে এই জিনিসটা করতেছে, এটাতে কি ও কি কোনো মানে জীবিকা নির্বাহের জন্য কোনো কিছু বা জীবনযাপনের ক্ষেত্রে এটার সাথে কোনো সংযোগ আছে? অবশ্যই না। এটা করে তো কোনো খাদ্য উৎপাদন করতেছে না বা খাদ্যের আহারও করতেছে না। তাহলে জিনিসটা ইন্টারেস্টিং। ও ডেফিনেটলি কিছু একটা ওই সূর্যটাকে অবজার্ভ করতেছে, আমাদের মতোই সূর্যটা দেখে ওর ভালো লাগতেছে, এর জন্য সূর্যের দিকে তাকায় সবাই এরকম হাত দোলাচ্ছে। এটা মর্নিং প্রেয়ার, খুবই ইন্টারেস্টিং জিনিস আমি দেখছি। হ্যাঁ ভাই, তাহলে জিনিসটা কি রকম, এই যে তুমি লাল কাঁকড়ার একটা অ্যাক্টিভিটিস দেখে ওর সাথে কানেক্টেড হইলা, হ্যাঁ, সো আমরা আসলে এদেরকে সম্পর্কে জানি কম, বুঝি কম, বিধায় সিম্প্যাথি নাই বা কি করে কোএক্সিস্ট করবে এটা বুঝি না। হ্যাঁ, কিন্তু এই কথাটা আমি এই কারণেই তুলে ধরলাম যে একটু আগে তুমি যেটা বললা যে আমাদের ঘোরার ব্যাপারটা কিরকম হওয়া উচিত, দেখার ব্যাপারটা, তো এই লাল কাঁকড়ার এই ব্যাপারটাও যখন বাচ্চাদেরকে বা আমরা যখন ফ্যামিলি ট্যুর হিসেবে যাই একটা জায়গায়, বা বাচ্চাদেরকে শিক্ষা সফরে নেয় বা একসাথে গ্রুপ ট্যুর হয়, মানুষ যদি এইটাও দেখে ইন্টারেস্টিংলি, ডেফিনেটলি এটা মানুষের মধ্যে একটা কিউরিওসিটি জাগবে। এটা কি, এটা নাচের মতো, ইউ কান্ট বিলিভ, সব মাকড়সা একসাথে এটা করতেছে, দেখতেও যে এত সুন্দর লাগে, অসাধারণ। আমার তোমার কাছ থেকে যেটা শেখার ইচ্ছা, আমরা শহরে থাকলে তারা
ওইভাবে করে দেখি না, প্রচুর আলো। এবং আমার মনে হয় তারা দেখার যে ব্যাপার বা তারা কিছু পরিচিত, তারা সবারই আমাদের চেনার কথা, কিন্তু আমরা অনেকেই এটা চিনি না। সুন্দরবনে যখন আমরা যাই সবাই বাঘ দেখি, বন দেখি, কিন্তু এত বড় একটা আসমান, এই আসমানে তোমার চোখে দেখা যে আকাশটা, ওটা যদি তুমি একটু রিলেট করতে আমাদেরকে, যেন আমি যদি পরের বার ঘুরতে যাই আমি যেন অঙ্গনদার মতো তারা দেখতে পারি। সেটাই। আমি সত্যি কথা বলতে আমি অ্যাস্ট্রোনমির সাথে আমি 2018 সালে আমি টেলিস্কোপটা কিনলাম, তারপর থেকে এটার সাথে ইনভলভমেন্টটা বেশি। কিন্তু এর আগে যে ছিল না এরকম না, তখনও আমি বিভিন্ন অ্যাস্ট্রোনমি অর্গানাইজেশনের সাথে ছিলাম, ট্যুরে যেতাম। তখন তো আমার আর দূরবীক্ষণ ছিল না, খালি চোখে দেখতাম আর গণনা বা হিসাব নিকাশ। তো ওইভাবে আমি কখনো থিওরিটিক্যালি বা ম্যাথমেটিক্যালি ওইভাবে আমি সায়েন্টিফিক্যালি কোনো কিছু বুঝি না, কিন্তু আমার যে কিউরিওসিটি, জানার আগ্রহ, আমি তোমাকে মেনশন করছি, ওইখান থেকেই আমার ব্যাপারটা জেগে উঠছে। তো এইবার যখন ভ্রমণ করলাম তোমাদের সাথে সুন্দরবন, সেখানে আমার সব থেকে ভালো লাগে অরিয়ন বেল্ট এমন একটা কনস্টেলেশন, এমন একটা নক্ষত্রপুঞ্জের এমন একটা মানে একটা ডিজাইন মডেল, যেটা ছোটকাল থেকে আমরা দেখতেছি। অনেকে এটা দেখে আশ্চর্য হইতো, এখনো আমি আশ্চর্য হই যে এত নিখুঁত কারুকাজ, এবং নিজেকে প্রশ্ন করি আর কি। সেটা হচ্ছে, আপনারা সবাই দেখছেন 3টা তারা এবং তার দুই পাশে 2টা সেম ব্যালেন্সে অপোজিট, দুই পাশে, মাঝখানে 3টা তারা এইভাবে, এবং দুই পাশে 2টা খুব স্ট্রেট 3টা তারা। হ্যাঁ, স্ট্রেট 3টা তারা, একদম ওইটা একদম মিডলে, 2টার একদম মিডলে। তো এটাকেই বলে অরিয়ন বেল্ট। তো এইটা যখনই আমি দেখি আমার কাছে খুব ভালো লাগে, কারণ জিনিসটাই মজার। এটা সবাইকে আমি লোকেট করাই যে এটা দেখো অরিয়ন বেল্ট। এছাড়া ক্যাসিওপিয়া আরেকটা আছে, ক্যাসিওপিয়াটা হচ্ছে তারা, ডাব্লিউ মানে তারা দিয়ে ডাব্লিউ লেখা, এটাও দেখা যায়, কিন্তু এটার লাইটটা খুব ডিম মাইল্ড থাকে। বাট অরিয়ন বেল্টটা দেখতে খুবই মজার। তো এইবারও যখন তোমাদের সাথে ভ্রমণে গেলাম, আমার মনে আছে আমরা ওই লঞ্চের সামনের ডেক, দোতলায় ওপেন ডেকটা, খোলা জায়গাটায় সবাইকে দেখাইলাম। তারপরে আমরা দেখলাম চাঁদ, তো দেখলামই, সেটাই তো মেইন আকর্ষণ। আর স্যাটার্ন যদিও আলোর স্বল্পতার কারণে দেখা হয় নাই, বা একটু ফগ বা যাই ছিল সেই কারণে। বাট চাঁদ এমন একটা গ্রহ যেটার আকর্ষণ আমি বলবো কখনোই কমে না। এবং এটা নিয়ে যত মিথ, উপকথা, এক একটা জার্নির সাথে কিন্তু চাঁদের একটা সংযোগ আছে, প্রত্যেকটা গল্পের সাথে। চাঁদ নিয়ে হতে পারে ভৌতিক গল্প, চাঁদ নিয়ে হতে পারে কোনো দুর্ধর্ষ বা রোমান্টিক গল্প, সবকিছুই। আমি তোমাকে প্রথমবার স্পট করি ওই ট্যুরেই, হ্যাঁ, এবং তোমাকে দেখে যে ইন্সপায়ারেশন আমার, বা যে বিষয়গুলো আমাকে খুব বেশি মনে রাখাইছে, এখনো তোমার রিকল করি। তুমি আকাশ দেখতে পছন্দ করো, একজন মহাকাশ গবেষক, এবং সুন্দরবনের ফাঁকা আকাশে তার দ্বারা ট্যুরিজমের একটা কনসেপ্ট, সেটা আমার মাগজে এখনো আছে। আমরা একটু হালকা এই অ্যাঙ্গেলটা থাকি। রেডি? হ্যাঁ ভাই, আমি অত্যন্ত খুশি যে ভ্রমণ শেষে ভ্রমণের গল্প শোনার জন্য তোমার সাথে দাঁড়াইতে পারছি।